হ্যাঁ মানছি 515 রান অনেক, কিন্তু তাই বলে বাংলাদেশ এইভাবে আত্মসমর্পণ করবে? তারা আর কি চতুর্থ দিন মানে প্রথম সেশনের মধ্যেই 6-6টা উইকেট হারিয়ে ফেলবে, একটা গোটা সেশনও তারা আর কি ইন্ডিয়ার এগেনস্টে সার্ভাইভ করতে পারবে না। তৃতীয় দিন আর কি বাংলাদেশ শেষ করেছিল 158 4 উইকেটে, তারা আর কি 515 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছিল। হ্যাঁ 515 রানটা আর কি বিশাল রান, আর কি এইটা চেস করে জিততে গেলে তাদেরকে একদম ওয়ার্ল্ড রেকর্ড করে জিততে হতো। কিন্তু তবুও মানে তার আগের দিন আর কি যেভাবে আর কি শেষ বিকেলে তাদের ব্যাটাররা ব্যাট করছিল, স্পেশালি তাদের ক্যাপ্টেন শান্ত, যেভাবে উইকেটের চারপাশে তিনি শট খেলছিলেন, তাতে তো আর কি এটা আশা করাই যায় যে তখনও আর কি তাদের হাতে তো 4-4জন প্রপার ব্যাটার ছিল, ক্রিজে দুজন ছিল আর ডাগ আউটে ওই লিটন আর মিরাজ কিন্তু তখনও বসেছিল। তো 4জন প্রপার ব্যাটারকে নিয়ে তো আপনি অন্তত পক্ষে 158 থেকে হাতে যেখানে 6টা উইকেট রয়েছে সেখানে অন্তত পক্ষে 300 বা 350 অব্দি তো আপনি লড়াই মানে রানটাকে নিয়ে যাওয়ার জন্য একটু লড়াই করবেন। সেখানে একদম প্রথম সেশনে মানে প্রথম সেশনটাও আর কি পুরোপুরি কভার করতে পারবেন না, এইভাবে আর কি মানে গুটিয়ে যাবেন আর কি। তৃতীয় দিন বাংলাদেশ যেখানে 158 4 উইকেটে শেষ করেছিল, সেখান থেকে আর কি এদিন যখন শুরু করলো তারা 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 কিন্তু একদম দেখতে গেলে প্রথম 40-45 মিনিট কিন্তু বেশ ভালো মতোই সার্ভাইভ করছিল, স্পেশালি ক্যাপ্টেন শান্ত। তিনি তো আর কি অশ্বিনকে ডাউন দ্য উইকেটে এসে শট খেলছিলেন, সুইপ শট খেলছিলেন। স্পেশালি অপর প্রান্তে সাকিবের কথাও বলতে হবে, তিনিও আর কি ওই পেস বোলারদের বুমরাকে বলুন সিরাজকে বলুন কাভার ড্রাইভ করছিলেন খুব ভালো মতোই। মানে জাডেজাকে দেখলাম স্লক সুইপও করলেন। হ্যাঁ একবার মাঝখানে তিনি মানে যখন আউট হলেন তার আর কি কিছুক্ষণ আগে আগে তখন সম্ভবত বাংলাদেশের স্কোরটা বোধহয় 183 ছিল, সেই সময় তিনি মানে রবীন্দ্র জাডেজাকে ডাউন দ্য উইকেটে একটা শট খেলতে গেছিলেন কিন্তু সেখানে তিনি মিস করেছিলেন, আর সাথে উইকেট কিপার ঋষভ পান্ত ওই বলটাকে গ্র্যাব করতে পারেননি, ওইখানে তাকে কিছুটা লাকি বলতে হবে। এই নিয়ে তিনি এই ইনিংসে মানে লাস্ট ইনিংসে দুটো লাইফ পেয়েছিলেন। আগের দিনও আর কি তিনি উইকেটে এসেই ওই রিভার্স সুইপ করতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেছিলেন, ফরওয়ার্ড শর্ট লেগের ফিল্ডার ক্যাচটা তার ধরতে পারেনি। আর এদিন আর কি তার আউট হওয়ার কিছুক্ষণ আগে আগেই তিনিও আর কি আরেকটা লাইফ পেয়েছিলেন। তো দুইটা লাইফ পেয়েও আপনি নিজের ইনিংসটাকে বড় করতে পারবেন না। হ্যাঁ মানছি আপনার হেড পজিশন নিয়ে একটু প্রবলেম রয়েছে, তার জন্য তো আপনি একটা সলিউশন বের করেছিলেন, সেটা তো ভালো মতো কাজও করছিল। আপনি অফ সাইডে শট খেলতে আর কি মানে খুব প্রবলেম ফেস করছিলেন, তো সেই দিক থেকে দেখতে গেলে ওই আপনার ওই যেটা আপনি ওই সুতোক দাঁতে কামড়ে আর কি আটকে মানে হেড পজিশনটা ঠিক রাখার জন্য আপনি যেটা আর কি সলিউশনটা বের করেছিলেন তাতে তো সেটা ভালো মতোই কাজ করছিল। আপনি তো আর কি পেস বোলারদের এগেনস্টে খুব সাবলীলভাবেই খেলছিলেন, তো সেখানে দুইটা লাইফ পেয়ে এত সিনিয়র ক্রিকেটার হয়েও আপনার নিজের উইকেটটা এইভাবে ছুড়ে দিয়ে আসাটা উচিত হয়নি। মূলত ওই জায়গা থেকে বাংলাদেশের এই সকালে আজকের মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে। প্রথম 40 থেকে 45 মিনিট তারা কিন্তু খুব ভালো মতোই সার্ভাইভ করেছিল ওই শান্ত আর সাকিব। তো আর কি দেখতে গেলে এরপর সাকিব তার মানে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলো রবিচন্দ্রন অশ্বিনের বলে, তিনি একটা ডিফেন্সই করতে গেছিলেন কিন্তু ওই বলের আর কি এক্সট্রা বাউন্সে আর ওই ফরওয়ার্ড শট লেগে থাকা যশস্বী জয়সওয়াল মানে দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়েছেন মানতেই হবে। তো আর কি ওইখানে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 194-5। এদিন শান্ত আর সাকিব তাদের পার্টনারশিপে মাত্র 36 রান যোগ করলেন, আর তাদের ওভারঅল পার্টনারশিপটা হলো 48 রানের। এইটাই হচ্ছে তাদের মানে বাংলাদেশের এই সেকেন্ড ইনিংসে সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ। এরপরে আর তারা সেইভাবে বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি। তো আর কি এরপরে উইকেটে এলেন লিটন দাস, তো লিটনও আর কি সেইভাবে আহামরি তিনি কিছুই করতে পারলেন না। আমি যেটা সেই এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তিনি ওই বছরের 2-4টা ইনিংসই খেলেন, ওই দিকেই আর কি শিরোনামে থাকেন আর বাদ বাকি বছরটা তিনি ঘুমিয়েই থাকেন। তো ব্যাপারটা ওই একই হলো, তিনি ওই 1 রান করেই মাত্র প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। শান্তকে তো তিনি কোনো সাপোর্টই দিতে পারলেন না। তো লিটনও আর কি এদিন ওই জাডেজার বলে আর কি স্লিপে ক্যাচ হয়ে রোহিত শর্মার হাতে মানে আর কি জমা পড়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তখন বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 205 রানে 6 উইকেট। তো এরপর আর কি উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। মিরাজ যখন আর কি উইকেটে ছিল তখন একটু কিছুটা হলেও মনে হচ্ছিল যেন আশা মানে বাংলাদেশ দেখলেও দেখতে পারে অন্ততপক্ষে তারা যেন 300টা টপ খায়। কারণ মিরাজ তার আগের আর কি যে মানে যে কটা তিনি ইনিংস খেলেছিলেন, আগের 4টা ইনিংসের মধ্যে 3টা ইনিংসেই তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, আর এর আগের যে ইন্ডিয়ার এগেনস্টে ইনিংসটা খেলেছিলেন সেটা কিন্তু 27 রানে নট আউট ছিলেন। তো মিরাজের থেকে তো একটা ভালো কিছু এখানে এক্সপেক্ট করাই যায়, ও অপর পাশে যখন শান্ত এত ভালো টাচে রয়েছে। মানে শান্তকে আমার আজকে দেখে খুবই অবাক লেগেছে, তিনি মানে রিদিমে থাকলে যে এত ভালো বোলারদের ফেস করতে পারেন, স্পেশালি অশ্বিন আর জাডেজাকে তিনি যেভাবে সামলেছেন, যেভাবে তাদের এগেনস্টে আর কি ভয়ডরহীন শট খেলেছেন, স্লক সুইপ বলুন রিভার্স সুইপ বলুন, মানে পেসারদেরকে এগেনস্টেও তিনি আর কি খুব সুন্দর মতো আর কি কাভার ড্রাইভ থেকে শুরু করে আর কি ডাউন দ্য উইকেটে শট খেলা বলুন, মানে তিনি কোন আর কি মানে কপি বুক শটটা আজকে খেলেননি। তো যাই হোক শান্ত আর ওই মিরাজের মধ্যে যখন একটা 17 রানের জুটি গড়ে উঠেছিল সেই সময় তাদের এই জুটিটাকেও ভাঙন ধরান ওই রবিচন্দ্রন অশ্বিন। এখানে আর কি অশ্বিনের যতটা না ক্রেডিট তার থেকে আমি বলবো মিরাজ নিজের উইকেটটাকে ছুঁড়ে দিয়ে এসছে, ওই সময় কোনো প্রয়োজনই ছিল না ডাউন দ্য উইকেটে ওইভাবে অশ্বিনকে চার্জ করার, যিনি অলরেডি 4-4টা উইকেট তার আগে পেয়েই গেছে ইনফর্ম একজন বোলারকে। তো আর কি ওই যেমন কার কর্ম তেমনই ফল, আর কি ঠিকমতো কানেক্ট না হওয়ায় ওই মানে লং অনে ফিল্ডিং করা ওই ফিল্ডারের হাতে এদিন ক্যাচ মানে ক্যাচ দিয়ে ওই মিরাজকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়।
তাদের স্কোরটা হয়ে গেল 222-7। এর ঠিক ভেরি নেক্সট ওভারই আর কি আরও একটা উইকেটের পতন ঘটলো। তারপর ক্যাপ্টেন শান্তই আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন, তিনিও আর কি চার্জ করতে গেলেন রবীন্দ্র জাডেজাকে ওই লং অফের উপর দিয়ে, ওই একটা টপ এজ খেয়ে তিনিও আর কি আউট হয়ে গেলেন। তখন ওই বাংলাদেশের যেটুকু শেষ আশা ছিল যে তাদের আর কি স্কোরটা অন্ততপক্ষে 300 আর কি টপ কাবে, সেটাও সব আশা মানে সব আশা একেবারে ওখানেই জল ঢেলে দিল। তো ওইখানে স্কোরটা হয়ে গেল 222-8। তো এরপর আর কি লাস্ট 2 উইকেট পড়তে আর কতক্ষণই বা লাগে। তো এরপর তাসকিন একটা বাউন্ডারি মারলো, তার উইকেটটাও আর কি এদিন তুলে নিতে ভুল করেননি রবিচন্দ্রন অশ্বিন। তো আর কি এদিন তিনি 6-6টা উইকেট শিকার করেছেন বাংলাদেশের ইনিংসে। তো তাসকিনও আর কি চার্জ করতে গিয়ে তিনিও আর কি একটা লিডিং এসে ওই আর কি মিড অনে ফিল্ডিং করা ওই সিরাজের হাতে জমা পড়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। আর লাস্ট উইকেটে আর কি বলতে গেলে একটা জাস্ট নিয়ম রক্ষার ছিল, ওই হাসান মাহমুদের উইকেটটা ওখানে তুলে নিতে ভুল করেননি রবীন্দ্র জাডেজা। ফলে বাংলাদেশের স্কোরটা শেষ হয়ে গেল মাত্র 234 রানে। হিসাব করে দেখা গেল এদিন আর কি তারা এই আর কি স্কোর বোর্ডে মাত্র আর কি 76 রান যোগ করতে পেরেছে। এই প্রথম সেশনটাও তারা পুরোপুরি আর কি মানে কাটাতে পারেনি। তো এই 76 রানের মধ্যে ক্যাপ্টেন শান্ত একাই তিনি করেছেন ওই 31 রান, আর বাদ বাকি আর কি মানে সাকিব একটু যেটুকু কন্ট্রিবিউট করেছে ওইটুকুই। প্রথম 40-45 মিনিট তারা খুব ভালো মতোই কাটিয়ে দিয়েছিল, যখন তারা আর কি তাদের স্কোরটা 190 পেরিয়ে গেছিলো ওই 4 উইকেটেই, তখন মনেই হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা আজকে কিছুটা হলেও ফাইট ব্যাক করবে, অন্ততপক্ষে তাদের স্কোরটা 350+ নিয়ে যাবে, যেভাবে শান্ত আর সাকিব কিন্তু প্রথম 40টা মিনিট কাটিয়েছিল। তো সেখান থেকে দেখতে গেলে তাদের মানে এইভাবে যে আর কি মানে গুটিয়ে যাবে মাত্র আর কি দেখতে গেলে, তারপরে আপনি যদি হিসাব করেন 194 তো গিয়ে তো তাদের 5 উইকেটের পতন ঘটলো, মানে তাদের 34 আর 6 40, মানে লাস্ট 6 উইকেটে তাদের পতন ঘটেছে মাত্র 40 রানের মধ্যেই। এটা কিন্তু ভাই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যখন আপনি পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে আর কি ইন্ডিয়াতে খেলতে আসবেন, তখন কিছুটা তো কনফিডেন্স নিয়ে আসার কথা ব্যাটিং ইউনিটের অ্যাটলিস্ট। ওখানেও পাকিস্তানেও আর কি ব্যাটিং ইউনিট তাদের ফেলই করেছিল, কিন্তু তবুও মানে ভালো পজিশনেই তো ছিল। 158 তো খুব খারাপ পজিশনও নয়, 515 চেস করতে তারা পারবে না সেটা তারা নিজেরাও খুব ভালো মতো জানতো, পুরো ক্রিকেট বিশ্বই জানতো, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা তো করবেন। মানে 158কে তো অন্তত 300+ তো নিয়ে যাওয়াই যেতে পারতো। যাই হোক, আর কিছুই বলার নেই এক্ষেত্রে। বাংলাদেশের জন্য আর কি একটাই পজিটিভ জিনিস এই লাস্ট ইনিংস থেকে, যে তাদের ক্যাপ্টেন শান্তর আবার রানে ফিরে এসছেন, মানে তার ব্যাটে আবার যে রান দেখা গেছে, একমাত্র এই জিনিসটা ছাড়া আমি বাংলাদেশের এই ব্যাটিংয়ের সেকেন্ড ইনিংসে আর কোনো পজিটিভ জিনিসই দেখতে পেলাম না। তারা আর কি মূলত কোনো পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি, এইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ড্রব্যাক এই সেকেন্ড ইনিংসে। একটা দুটো বড় পার্টনারশিপ কিন্তু করা লাগে, যেখানে তাদের আর কি ওপেনিং জুটিতে 62 রান উঠে গেছিলো, তারপর কিন্তু তারা একটা আর কি 50+ রানের পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি। এই শান্ত আর সাকিব এই মাঝখানে যা 48 রানের একটা পার্টনারশিপ করেছে। মূলত তাদের এই বড় পার্টনারশিপ গড়ে তুলতে না পারা, কোনো পার্টিকুলার প্লেয়ারের ওই শান্ত ছাড়া আর কারুর ইনিংস আর কি ব্যক্তিগতভাবে বড় করতে না পারা, এইগুলোর জন্যই তাদের স্কোরটা ওই 300 350 যেটুকু আর কি এক্সপেক্ট তারা মানে সমর্থকরা করছিল সেটাতে আর কি তারা নিয়ে যেতে পারেনি। তো ইন্ডিয়ান বোলাররাও আর কি চমৎকার পারফর্ম করেছে। তার মানে স্পেশালি ফিল্ডারদের কথা বলতে হবে, মানে এই বাংলাদেশের সেকেন্ড ইনিংসে মানে এই যে 10টা উইকেট পড়েছে তার মধ্যে 5-6টা উইকেটই হচ্ছে ফিল্ডারদের অবদান। মানে তারা হাফ চান্সগুলোকে যেভাবে গ্র্যাব করেছে, KL রাহুল বলুন, যশস্বী জয়সওয়াল বলুন, এরা আর কি মানে হাফ চান্সগুলোকে যেভাবে গ্র্যাব করেছে, তাতে এই 10 উইকেটের মধ্যে 5-6টা উইকেটই ফিল্ডারদের জন্যই আর কি মানে বাংলাদেশ হারিয়েছে। এখানে অবভিয়াসলি ক্রেডিটটা ইন্ডিয়ান বোলার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ডারদের ডেফিনেটলি প্রাপ্য। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে এই চতুর্থ দিন আর কি প্রথম একটা সেশনে তো গোটা খেলা হলো না, তবু আর কি যেটুকু খেলা হয়েছে তার মধ্যে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই রবিচন্দ্রন অশ্বিনের দ্বিতীয় ইনিংসে 6 উইকেট শিকার করা। আপনি মানুন আর না মানুন, ওই 6 উইকেট আর কি একাই আর কি বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে এই দিন পুরোপুরি প্যাকেট করে দিয়েছে। এই দিন আর কি মানে 6 উইকেটের মধ্যে 3 উইকেট নিয়েছেন জাডেজা, 3 উইকেট নিয়েছেন অশ্বিন, আর তার আগের দিন অশ্বিন 3 উইকেট অলরেডি নেওয়াই ছিল। তো এই দিন আর কি দেখতে এটা হচ্ছে তার আর কি হোম গ্রাউন্ড চিপক, তিনি মানে নিজের ফার্স্ট ইনিংসে সেঞ্চুরিও করলেন, আবার লাস্ট ইনিংসে নিজের আর কি বোলিংয়ে 5 উইকেটও মানে 5+ মানে 6 উইকেটও শিকার করলেন। তো আমার কাছে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের এই 6 উইকেট শিকার করা। আপনিও কি আমার সাথে একমত এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডেতে, নাকি আপনার মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?